নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আজকে বেঙ্গল লাইন শুরুতেই যে ইস্যুতে নজর রাখতেই হচ্ছে, আপনারা জানেন যে আজ যথেষ্ট একটি তাৎপর্যপূর্ণ বৈঠক ছিল এবং সেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের নিয়ে বৈঠক করেছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় কিন্তু চাকরি চলে গিয়েছে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের, এবং তারপরেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী পরিস্থিতির পরিকল্পনার কথা ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই মতোই আজকে একটি তাৎপর্যপূর্ণ বৈঠক করেন তিনি এবং সেই বৈঠক থেকে যোগ্যদের জন্য তিনি বার্তা দিয়েছেন অবশ্যই, এবং তার পাশাপাশি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন। তিনি যোগ্যদের বলছেন যে নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন, তিন মাসের মধ্যে তিনি যোগ্যদের চাকরি নিশ্চিত করবেন, এবং এরই পাশাপাশি তিনি বলছেন যে অযোগ্যদের নথিও খতিয়ে দেখবেন তিনি, যদি সেক্ষেত্রে প্রমাণিত হয় সেক্ষেত্রে আর কিছু করার থাকে না। অর্থাৎ যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও কিন্তু তিনি বার্তা দিচ্ছেন। তিনি এখন বলছেন যে তথ্য প্রমাণ যদি সেক্ষেত্রে থাকে অযোগ্যদের, তার পর কিন্তু আর কিছুই করার থাকে না। তো এই হচ্ছে বিষয় আজকের বৈঠক থেকে। যারা চাকরিহারারা তারা কোনো দিশা খুঁজে পেলেন কি না আদৌ, সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সকাল থেকেই আমরা দেখিয়েছি যে চাকরিহারারাও কিন্তু এখনও কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট আশঙ্কিত, চিন্তিত। এই মুহূর্তে তারা কি করবেন, তার পরবর্তী কি হবে সে নিয়েও কিন্তু তারা অনেকটাই দিশেহারা এখনো পর্যন্ত। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, অযোগ্যদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই ডিফারেন্সিয়েটটা তিনি করলেন কি করে, এই বাছাইটা তিনি করলেন কি করে? কারণ এই বাছাই করা সম্ভব হয়নি বলেই কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, প্রশ্ন যে তিনি যোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, অযোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। তিনি অবশ্যই যোগ্যদের তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের নোটিশ না পাওয়া পর্যন্ত তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছেন বাচ্চাদের পড়ান, স্কুলে যান, এবং এরই পাশাপাশি ভলেন্টিয়ার সার্ভিসের কথা তিনি বলেছেন। যদিও এ নিয়ে কিন্তু একটা বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে চাকরিহারাদের মধ্যে, এবং এরই পাশাপাশি অযোগ্যদের উদ্দেশ্যে তিনি বলছেন যে অযোগ্যরা এক্ষুনি যোগ্যদের নিয়ে আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর অযোগ্যদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন এবং তিনি সেখানে বলবেন, এবং যদি তথ্য প্রমাণে থাকেই যে অযোগ্যরা সত্যি অযোগ্য তাহলে সেখানে কারোর কিছু করার থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ডিফারেন্সিয়েটটা তিনি করছেন কি করে, এই বিভাজনটা তিনি কোথা থেকে পেলেন চিন্ময়দা? প্রশ্নের জবাব হয়তো মুখ্যমন্ত্রী নিজেই দিতে পারবেন, তিনি সব থেকে ভালো বলতে পারবেন। কারণ এই জায়গাটায় যে কথাটা তুমি বললে সানন্দা, যে যোগ্য এবং অযোগ্য এই তালিকা আলাদা করা যায়নি, তার কারণ এসএসসি এত বছর ধরে মামলা চলেছে এতগুলো জায়গায়, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তারপরে ডিভিশন বেঞ্চে এবং তারপরে শীর্ষ আদালতে, এতগুলো জায়গায় এত দিন ধরে শুনানি হয়েছে। একবারের জন্য এসএসসি বলতে পারেনি যে এই যে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে যোগ্য বাছাই করা সম্ভব। এসএসসি বারবার প্রশ্নের উত্তরে সিবিআই তদন্তে যখন বেরিয়ে এসেছে যারা চিহ্নিত অযোগ্য, যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, এরা অযোগ্য একটা সিবিআই বারবার বার করেছে। কিন্তু এসএসসি কোথাও হলফনামা দিয়ে একথা জানাতে পারেনি যে এর বাইরে অযোগ্য আর কেউ নেই। যোগ্য কারা এই লিস্টটা দিতে পারেনি এসএসসি। এই কারণেই আজকে এই বিভ্রান্তি, আজকে এতগুলো লোক চাকরিহারা। কাজেই মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যোগ্যরা চাকরিতে ফিরে যান, তখন আসলে তিনি বলছেন যে 25,752 জনই চাকরিতে ফিরে যান। কারণ অযোগ্য কারা সেটা তো ঠিকই করা যায়নি, আদালত তো ঠিকই করতে পারেননি। অর্থাৎ মুখ্যমন্ত্রী আজ একই সঙ্গে যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, যারা শূন্য খাতা জমা দিয়ে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরও শিক্ষকতার চাকরিতে আবার ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন, তাদের ছাত্রদের ভবিষ্যতের গড়ে তোলার কথা বলেছেন। এই জায়গাটায় আবারও বিভ্রান্তি তৈরি হয়েছে। যদি মুখ্যমন্ত্রীর কাছে এই তালিকা থেকে থাকে, মুখ্যমন্ত্রী যদি নিজে এটা আলাদা করতে পারেন, তবে সেক্ষেত্রে তো সমস্ত সমস্যার সমাধানই হয়ে যেত। কাজেই এই জায়গাটা আজকের সভার পর এই প্রশ্ন উঠছে
হচ্ছে মুখ্যমন্ত্রী কোত্থেকে জানলেন কারা যোগ্য কারা অযোগ্য? যোগ্যদের ফিরে যেতে চাকরিতে ফিরে যেতে বলে তিনি আসলে কি সবাইকে চাকরিতে ফিরে যাওয়ার কথা বললেন, বা তিনি তুমি যেরকমটি বললেন যে অযোগ্যদের নিয়ে পরে বসবেন বলেছেন, তাহলে সেই অযোগ্য কারা? মুখ্যমন্ত্রীর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যখন বসবেন সেই বৈঠকে একজনও কি হাজিরা দেবেন? কেউ কি স্বীকার করবেন যে তিনি অযোগ্য? চিন্ময়দা, আমরা একটু নজর রাখবো যে যোগ্যদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নজর রাখবো। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। সুপ্রিম কোর্টের বিচারে দাগি যারা, সেই অযোগ্যদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন মমতা। সেখানে তিনি বলছেন যে আগে যোগ্যদের বিষয়টা মিটে যাক, তারপর অযোগ্যদের নিয়ে আলাদা করে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এবং সেক্ষেত্রে গলদ থাকলে তার আর কিছু করার থাকবে না। কি বলেছেন মুখ্যমন্ত্রী, নজর রাখবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন। এদিকে চিন্ময়দা, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। তারা বলছেন যে এটা প্রায় আদালত অবমাননার শামিল, কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্যে কিন্তু নেতাজি ইন্ডোরের সভা থেকে নাম না করে প্রধান বিচারপতিকেই তিনি আক্রমণ করেছেন, এবং তিনি বলছেন যে এক বিচারপতির নির্দেশ অন্য বিচারপতি এইভাবে পাল্টে দিতে পারে না। চাকরিহারাদের পাশে দাঁড়াতে গিয়ে চিন্ময়দা আদালত অবমাননার শামিল হয়ে যাচ্ছে তার এই বক্তব্য। কি মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন সেটা আদালত অবমাননা কিনা সেইটা হয়তো আরও ভালো বলতে পারবেন আইনজ্ঞরা। তবে একটা বিষয় বলতে চাই সানন্দা, উনি বলেছেন যে এক বিচারপতির নির্দেশ অন্য বিচারপতি পাল্টে দিতে পারেন না। এইটা কি করে উনি বলেছেন আমরা জানি না, কারণ আমরা জানি এর আগে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যখন প্রধান বিচারপতি ছিলেন সেই সময় এই মামলার শুনানি শুরু হয়। প্রথম দিন শুনানির পর যেটা সাধারণভাবে সমস্ত আদালতেই হয় যে মামলার শুনানির আগে তারা বলে যে একটা স্থগিতাদেশ দেয়, স্টে অর্ডার জারি করে, এবং তারপর তার মর্মটা হচ্ছে এই যে আপাতত এই বিষয়টা স্থগিত থাক, এরপর শুনানিতে আমরা ঠিক করব বিষয়টি ঠিক কিনা ভুল। ঠিক এই বিষয়টাই বলেছিলেন প্রধানমন্ত্রী DY চন্দ্রচূড় যখন তিনি প্রধান বিচারপতি ছিলেন। তার বেঞ্চে মামলাটা যখন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে রাজ্য সরকার এবং চাকরিহারাদের একাংশ গিয়েছিলেন, তখন স্টে অর্ডার দিয়েছিলেন যে আপাতত স্থগিত
স্থগিতাদেশ এই বিষয়ে কিছু বলছে না সুপ্রিম কোর্ট, সেখানে কোনো রকম কোনো শুনানি হয়নি। কাজেই আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এক বিচারপতির নির্দেশ অন্য বিচারপতি পাল্টে দিতে পারেন না, অন্য বিচারপতি অর্থাৎ তিনি DY চন্দ্রচূড়ের কথাই বলেছেন, তা তিনি কিন্তু কোনো নির্দেশ দেননি, আপাতত স্থগিতাদেশ দিয়েছিলেন। এরপর বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে দীর্ঘ শুনানি হয় এবং সেখানে রাজ্য সরকার, SSC এবং সমস্ত পক্ষ বক্তব্য রাখার সুযোগ পায়। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং তথ্য প্রমাণ যা উঠে এসেছে ইতিমধ্যে, তার ভিত্তিতেই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে। কাজেই মুখ্যমন্ত্রী কেন কি হিসেবে এই কথাটা বলেছেন সেটা হয়তো তার ব্যাখ্যা ভালোভাবে মুখ্যমন্ত্রী নিজেই দিতে পারবেন। সেখানে তিনি বলছেন যে এক বিচারপতির নির্দেশ অন্য বিচারপতি এইভাবে পাল্টে দিতে পারে না, তাই নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেছেন রীতিমতো। এবং এরই পাশাপাশি আমরা দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করারও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড আমাদের চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন, আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Bikash Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার, যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা এই প্রেক্ষিতে কি বলেছেন নজর রাখবো। যোগ্য অযোগ্য এই বাহানাটা তৈরি করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতিকে আড়াল করবার জন্য। এবং আজকে যা উনি বলেছেন আপনাদের কাছ থেকে শুনছি, তো উনি সরাসরি দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন। তার কাছে দুর্নীতিটাই একমাত্র নীতি, তিনি এটা বারবার দাবি করেছেন। কারণ এই মুখ্যমন্ত্রী অসত্য ছাড়া কোনো কাজ করতে পারেন না, দুর্নীতি ছাড়া ওর কোনো কল্পনায় কিছু নেই। টাকা তুলেছেন ছেলে মেয়েদের কাছ থেকে, এখন সেই চাকরি চলে গেলে পরে বিপদ, এখন তাই তিনি যোগ্য অযোগ্য করছেন। তো উনি বলুন না, 5টা নাম কেন বললেন? এই 5 জন যোগ্য। উনি 26,000 ছেলে মেয়েকে পয়সা দিয়ে শুনলাম বিরিয়ানি খাইয়ে টাইয়ে নিয়ে এসেছিলেন। তা তিনি বলতে পারতেন তো আমার কাছে লিস্ট আছে, এই 5 জন যোগ্য। বললেন না তো। বিপদগ্রস্ত আতঙ্কগ্রস্ত মানুষ, ডুবন্ত মানুষ ঈশ্বরের স্মরণ করে। মমতা এবং তৃণমূল ডুবন্ত একটি দল, দুর্নীতিগ্রস্ত দল, বিপদে পড়েছে বিকাশকে সব। চিন্ময়, আমরা জানি যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বঞ্চিত
প্রার্থীদের নিয়ে মামলা লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তারপরেই কিন্তু এই নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে আসে এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে যত দিন গেছে দুর্নীতির অভিযোগ ততই লম্বা হয়েছে এবং যে অভিযোগকে শিলমোহর দিয়েছে শীর্ষ আদালত। এবং তারপরে আমরা দেখলাম যে এর আগেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ শানিয়েছেন, আজকেও তার ব্যতিক্রম নয়। এবং এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় নিয়ে এভাবে সরাসরি আপত্তি কোনো রাজনৈতিক নেতা তুলেছেন বলে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই গেছে। চিন্ময়দা, একেবারেই দেখো, একটা জিনিস কিন্তু যেহেতু দীর্ঘ সময় চলে গেছে, দীর্ঘ প্রসেস হয়েছে, কাজে হয়তো একটা বিষয় পেছনে চলে যাচ্ছে, যেটা গত পরশু দিন একটি সাংবাদিক বৈঠকে এই একটি নতুন মঞ্চ তৈরি হয়েছে, সেখানে এসেছে। এই মামলাটি, এই দুর্নীতির বিষয়টা কিন্তু প্রথম সামনে আসে বঞ্চিত চাকরি প্রার্থী তারা মামলা করার পর। তারা অভিযোগ করেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও প্যানেলে তাদের নাম নেই, তাদের থেকে কম যোগ্য, পরীক্ষায় অনেক কম নম্বর পেয়েছেন, সমস্ত বিষয়ে যারা পিছিয়ে আছেন তারা কি করে চাকরি পেলেন তাদেরকে বঞ্চিত করে, এই বিষয়টিকে সামনে রেখেই প্রথম অভিযোগ উঠে আসে এবং তার ভিত্তিতেই মামলা হয় হাইকোর্টে। এবং সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে মামলা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কাজেই বিষয়টা এইটা নয় যে চাকরি কারার জন্য মামলা হয়েছিল, এরকমটি কিন্তু বিষয়টা নয়। বিষয়টা বরং ছিল যারা যোগ্য, প্রকৃত যোগ্য, তারা যাতে চাকরি পান, যাতে ব্যাকডোর দিয়ে ঘুরপথে অসাধু উপায় অবলম্বন করে কেউ যাতে চাকরি না পান, শিক্ষকতার চাকরি যাতে নিতে না পারেন টাকা দিয়ে, সেই জায়গার পরিপ্রেক্ষিতে মামলা হয়। কাজেই এই জায়গাটাতে মামলা হয়েছিল পরীক্ষায় দুর্নীতি হয়েছিল বলেই, দুর্নীতি হয়েছিল সেটা প্রমাণিত হয়েছে। কাজেই বঞ্চিত যারা যোগ্য হওয়া সত্ত্বেও পরীক্ষায় চাকরিতে স্থান পাননি, তালিকায় স্থান পাননি, তারা মামলা করেছিলেন। কাজেই আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি হয়তো সবটা বলেননি, গোটা পরিপ্রেক্ষিতটা তিনি বলেন। সেখানেই চিন্ময়দা এখনো প্রশ্ন উঠছে যে অযোগ্যদের ধামাচাপা দিতেই কি যোগ্যদেরও বলি দেওয়া হলো, সেই প্রশ্ন কিন্তু এখনো তুলছেন চাকরিহারারা। আপাতত ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি চিন্ময় রায়, এবং সেখানে দাঁড়িয়ে আজকের এই প্রতিশ্রুতি এলো বটে, কিন্তু চাকরি মিলবে কি চাকরিহারাদের, সেই প্রশ্ন কিন্তু চাকরিহারারা তুলছেন। তারা চিন্তান্বিত যথেষ্ট, এবং এই আদালত এড়িয়ে কিভাবে কাজে ফেরা সম্ভব এই নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত চাকরিহারারা। অন্যদিকে বেঙ্গল লাইনের যে পরবর্তী ইস্যুতে আমরা বিরতির পর নজর রাখতে চলেছি, ফেসবুক লাইভে তৃণমূল কাউন্সিলর সোনালী রায় তিনি কিন্তু দলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তুললেন। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। ফেসবুক লাইভে দলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তুললেন রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সোনালী রায়, এবং তিনি মূলত অভিযোগ আনছেন যে দলীয় কর্মসূচিতে তিনি যোগ দিতে পারেননি, তার জন্য হুমকি আসছে এবং স্বামী ও সন্তানদের ওপর হামলা হতে পারে বলে এমনও গুরুতর অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলর সোনালী রায়। আমরা এই বিষয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। ঠিক কি হয়েছে বিষয়টা? দেখো, যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় তিনি কার্যত অভিযোগ তুলেছেন দলের একাংশের বিরুদ্ধে, এবং সেই কারণে তিনি কার্যত ফেসবুক লাইভে এসেই কার্যত দলের নেতৃত্বের কাছেই তিনি সেই প্রসঙ্গ তুলে ধরেছেন। এবং তিনি অভিযোগ করছেন যে একাধিকবার ফোন করে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, এবং এমনকি তার স্বামী, তার সন্তানের ওপরেও সেই হামলা হতে পারে তেমন তিনি মনে করছেন। এবং এর পাশাপাশি তার যারা কর্মীরা রয়েছেন, তার যারা অনুগামীরা রয়েছেন, তাদেরকেও কিন্তু নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, দলীয় মিটিং মিছিলে যেতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি তাদেরকে হুমকির স্বরে বলা হচ্ছে যে যদি সোনালী রায়ের এই সমস্ত লোকজন কোনো দলের মিটিং মিছিলে যায় তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে ব্যবস্থা করা হবে। অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর সোনালী রায়। তবু আমরা সেকেন্ড হাইস্ট ভোটে লিড দিয়েছি, কিন্তু এখন এই জমিটাকে শেষ করে দেওয়া চক্রান্ত চলছে, চেষ্টা করা হচ্ছে যাতে এখানে তৃণমূলের জমিটাকে শেষ করে দিয়ে বিজেপির সুযোগ সুবিধা করে দেওয়া যায়। এটা কেন বললাম? এটা করতে চাইছে তার কারণ যারা তৃণমূলের মিছিল মিটিং এ যেতে বাধা দিচ্ছে তারা তো বিজেপির এজেন্ট। কারণ আমরা তো সিপিএম এর বিরুদ্ধে নামছি না, আমরা তো বিজেপির বিরুদ্ধে নামছি। আর এই বিজেপির বিরুদ্ধে নামছি বলে যাদের গায়ে জ্বালা হচ্ছে, যাদের জ্বলন হচ্ছে, তারা মনে প্রাণে বিজেপি ছাড়া আর কিচ্ছু নয়। এরা ভেতরে বিজেপি এবং দিনের আলোয় কিছু
সুযোগ সুবিধা পাওয়ার জন্য বলছে আমরা তৃণমূল। আমি নেতৃত্বকে বলবো, আমার ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে, আপনারা তথ্য অনুসন্ধান করুন। এবং সব থেকে ম্যাটার অফ শকিং, মহিলাদেরকে বলা হচ্ছে যে তাদেরও দেখে নেওয়া হবে, তাদেরকে বলা হচ্ছে সময় ঘুরবে। সময় ঘুরবে মানে কি? এদিকে প্রসেনজিৎ, যে বিষয়টা বিজেপি অভিযোগ তুলছে যে লাভলি মৈত্রের সঙ্গে কোনো একটা সমস্যা হয়েছে এবং সেই তোলাবাজির টাকা নিয়ে একটা মূলত সমস্যা, এমনটা অভিযোগ তুলছে বিজেপি। যদিও এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে সোনালী রায় তিনি কিন্তু কোন থানায় কোনো অভিযোগ জানাননি, তিনি ফেসবুক পোস্ট করেছেন। তাহলে এই নিয়ে কিন্তু একটা জোর তরজা শুরু হয়ে গেছে প্রসেনজিৎ। একেবারে দেখো, সোনারপুর দক্ষিণ বিধানসভায় এর আগেও আমরা তৃণমূলের একাধিক গোষ্ঠীকোন্দল দেখেছি। সেখানে বিধায়ক লাভলি মৈত্রের সাথে একাধিক কাউন্সিলরের কিন্তু মনোমালিন্য রয়েছে, একাধিক নেতৃত্বের মনোমালিন্য রয়েছে, এর আগেও আমরা দেখেছি। যদিও সোনালী রায়ের সাথে লাভলি মৈত্রর একটা অতীত সম্পর্ক কিন্তু অত্যন্ত সুমধুর, তেমনটাই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মিটিং মিছিলে একসাথেই কিন্তু এই কাউন্সিলর এবং এখানকার যিনি বিধায়ক লাভলি মৈত্র তিনি কিন্তু একসাথেই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং দুজনের মধ্যে সুমধুর সম্পর্ক ছিল, তেমনটাই জানা যাচ্ছে। যদিও বর্তমানে সেই সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে, তেমনটাই কিন্তু সূত্রের খবর। এবং বিজেপিও যে অভিযোগ তুলছে যে বিধায়কের সাথে কার্যত এই কাউন্সিলরের ভাগ বটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে এবং সেই কারণেই কার্যত সোনালী রায়ের উপরে এই চটেছেন বিধায়ক এবং সেই কারণেই নানাভাবে বিধায়ক অনুগামীরা বর্তমানে সোনালী রায়ের উপরে নানাভাবে অত্যাচার করার চেষ্টা করছে, তেমনটাই কিন্তু অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সোনালী রায় এ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম মুখ খোলেননি। তিনি দাবি করেছেন যদি দলের নেতৃত্বরা তার কাছে জানতে চায় তাহলে তিনি কিন্তু সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দলের নেতৃত্বকে বিষয়টি জানাবেন। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। যে ছবি আমরা দেখলাম যে তৃণমূল কাউন্সিলর সোনালী রায় তিনি অভিযোগ করেছেন এবং এই প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কি জানিয়েছেন একবার নজর রাখবো। দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, এ ধরনের কিছু আমার জানা নেই। নিশ্চিতভাবে এই ধরনের কোনো ঘটনা হলে আমরা নিশ্চিত আমাদের সর্বভারতীয় নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা নিশ্চিত তাদেরকে জানাবো। দল নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত নেবে। আমি সোনালীকে বলবো, একটা সময় আমরা একসঙ্গেই কাজ করেছি, ও আমাদের যুব নেত্রী ছিলেন এই জেলার। আমি তাকে বলবো দিদিকে এবং আমাদের নেতা অভিষেক দাকে এই বিষয়টাকে জানানোর জন্য। স্থানীয় বিজেপি নেতা এই প্রসঙ্গে কি বক্তব্য রেখেছেন শোনাবো। তৃণমূলের আমলে কেউই সুরক্ষিত নয়, তারই প্রমাণ গতকাল রাত্রিবেলা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 25 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সোনালী রায় উনি ফেসবুক লাইভ করে অভিযোগ করছেন তৃণমূলেরই বিরুদ্ধে। ওনার স্বামী তিনি আবার ওই 25 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ওনার সন্তানের জীবনহানির আশঙ্কা প্রকাশ করছে। উনি আবার এটাও বলছেন সিপিএম আমলে উনি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি। তাতেই প্রমাণ পাওয়া যায় এই তৃণমূল কাউন্সিলরের কাছ থেকেই যে পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি দাঁড়িয়েছে। আসলে উনি মুখ ফুটে যে উনি বলতে পারেননি মুখ ফুটে, অ্যাকচুয়ালি ওখানকার যে 25 নম্বর ওয়ার্ডে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি সবচেয়ে উন্নয়নশীল জায়গার ওই ওয়ার্ডটা, যত বহুতল এখন ওই ওয়ার্ডেই তৈরি হচ্ছে। এর বকরা কে পাবে? সোনালী রায় না ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা লাভলি মৈত্র? এইটা নিয়ে আসলে এবার আমরা যে বেঙ্গল লাইনের যে ইস্যুতে নজর রাখবো, একটা বিরতির পর পশ্চিম বর্ধমানের কাকসায় এক 15 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং এই ইস্যুতেই পথে নামলো বিজেপি। ঠিক কি হয়েছে বিষয়টা বিস্তারিত আমরা কথা বলবো, জানবো ঠিক আদেও এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছিল কিনা এবং বিজেপি কেনই বা পথে নামলো, কি কারণ, আমরা এই নিয়ে ফিরবো একটা বিরতির পর। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, পশ্চিম বর্ধমানের কাকসায় 15 বছর নাবালিকাকে ক্রমাগত ধর্ষণ এবং তাকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল 2 ব্যক্তির বিরুদ্ধে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এবং ইতিমধ্যেই যে প্রশ্ন উঠেছে যে এফআইআর হয়ে গেছে এবং তার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কেন গ্রেফতার করা গেল না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। প্রথমেই যেটা জানতে চাইবো যে আজকে এই ধর্ষণের অভিযোগে পথে নামলো বিজেপির তরফে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো সানন্দা, বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদেরই একজন কর্মকর্তার পরিবার
সেই পরিবারেরই একজন সদস্য হচ্ছে এই নাবালিকা, এবং সেই নাবালিকাকে ক্রমাগত ধর্ষণ করা হয় বলে অভিযোগ, এবং পরে সে গর্ভবতীও হয়ে পড়ে। এবং এই যে ঘটনা একজনের কাজ নয়, যেটা বক্তব্য হলো তার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক, সেই অন্তরঙ্গ সম্পর্কের কথা জানতে পারে আরো দুজন, এবং তারা সেই যে ছবি সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে এই ধরনের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে তারা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অর্থাৎ এই আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ধর্ষণের। এবং মোট এফআইআরে যেটা লেখা হয়েছে যেটা হচ্ছে যে 3 জনের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছে, এবং এই 3 জনকেই এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। এবং সেই কারণেই আজকে সকালবেলা যেটা বিজেপির নেতা কর্মী তারা সিদ্ধান্ত নেয় যে তারা থানা ঘেরাও করবে, এবং সেই মতো অগ্নিমিত্রা পাল যিনি বিজেপির সাধারণ সম্পাদিকা তার নেতৃত্বেই কাঁকসা থানা ঘেরাও করে, এবং ঘেরাও হয়, এবং তারা যে তার সামনের যে রাস্তা থানার সামনে সেই রাস্তা অবরোধ করে দেয়। পরে একটি দল যায় আইসির সঙ্গে দেখা করে, এসিপির সঙ্গে দেখা করে, এসিপি কাঁকসা এবং আইসি কাঁকসার সঙ্গে। তারপরে তারা তাকে স্মারকলিপি দেন, এবং অগ্নিমিত্রা পাল এই স্মারকলিপি দেওয়ার পরে বেরিয়ে এসে তিনি জানান যে 10 তারিখ সকাল 10টা পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁকসা থানার পুলিশকে, যে তারা যাতে বিশ্বজিৎ এই ঘটনায় এখনো কেন কোনো গ্রেফতার করা গেল না সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এবং ইতিমধ্যে পুলিশকে কটাক্ষও করেছেন বিজেপির সাধারণ সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিশ্বজিৎ, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে আদৌ কি এই ঘটনায় এফআইআর করা হয়েছিল? দেখো, 30শে মার্চ এফআইআর করা হয়েছিল, এবং তারপরেই ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা হয় এবং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সে এখন হোমে রয়েছে, এবং এর পরে 30শে মার্চের পরে আজকে 7 তারিখ এপ্রিলের, এবং এখনো পর্যন্ত তাকে কোনো দুষ্কৃতীকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি, এবং এটা সত্যিও বটে, কারণ পুলিশ এটা স্বীকার করে নিয়েছে, এবং তারা 3 জনেই পলাতক রয়েছে, এবং তাদের খোঁজে তল্লাশি চলছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন এসিপি কাঁকসা সুমন জয়সওয়াল। এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ধরনের ঘটনা আকসার ঘটছে বিভিন্ন জায়গায় রাজ্যের, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো সেইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। এবং যে অভিযোগ তাদের পক্ষ থেকে করা হচ্ছে যে তৃণমূল কর্মীরা যুক্ত রয়েছে এই ঘটনায়, এবং একজন বিজেপির কর্মকর্তা তারই পরিবারের একজন সদস্যকে এই ধরনের ঘটনার শিকার হতে হলো, অথচ দুষ্কৃতীরা এখনো অধরা। সেই কারণেই তারা পথে নেমেছেন। যদি 10 তারিখ পর্যন্ত যদি গ্রেপ্তার করা না হয় দুষ্কৃতীদের, সেক্ষেত্রে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন এবং থানা অচল করে দেবেন বলে তারা হুমকি দিয়েছে। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে। অর্থাৎ যে ঘটনা ঘটছে রাজ্যে একের পর এখন ধর্ষণের ঘটনা কিন্তু এখনো ঘটছে, এবং যেই প্রেক্ষিতে কিন্তু একেবারে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্নচিহ্ন সামনে আসছে। পশ্চিম বর্ধমানের কাকসায় 15 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পথে নামল বিজেপি। পশ্চিম বর্ধমানের কাকসায় এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে 2 ব্যক্তির বিরুদ্ধে। এখনও কিন্তু অভিযুক্তরা অধরা, এবং যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এখনও কেন পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না এফআইআর করার 7 দিন হয়ে যাবার পরেও। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে তাৎপর্যপূর্ণ একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চাকরিহারারা তাঁরা তাকিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন, এবং সুপ্রিম রায়ের পর কিন্তু চাকরিহারাদের মধ্যে যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যোগ্যদের চাকরি থাকবে এমনটা আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অযোগ্যদের নিয়েও একটা আলাদা করে বৈঠক করবেন এমনও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যু নিয়ে আমরা ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।